ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল এক গরিব ছেলে। স্টেশনে আরপিএফ মহিলা অফিসার তাকে আটকে দিলেন। এরপর যা ঘটল তা সবাইকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, এই সত্য কাহিনীটি দিল্লির, যেখানে সংসদ ভবনের কাছের জৌলুস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রেল লাইনের ধারে গড়ে ওঠা বস্তিতে থাকত বিকাশ। সেই দিল্লি যেখানে একদিকে বড় বড় নেতারা দেশের ভবিষ্যৎ ঠিক করেন, আর অন্যদিকে কিছু ঘরে আজকের খাবারটুকুও জোটে না। সেই টিনের চাল আর প্লাস্টিকের দেওয়ালের মাঝে একটি ছোট ঘর ছিল, যেখানে বিকাশ তার মায়ের সাথে থাকত। বিকাশ ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। সে সরকারি স্কুলে পড়ত, কিন্তু তার স্বপ্নও কোনো বড় কনভেন্ট স্কুলের বাচ্চার চেয়েও বড় ছিল। তার ঘরের দেওয়ালে একটা কাগজ সাঁটানো ছিল, আইএএস 2026। প্রতিদিন সকালে উঠে সে সবার আগে ওটা দেখত, তারপর মায়ের পা ছুঁয়ে প্রণাম করে পড়াশোনায় লেগে যেত। তার মা সুশীলা দেবী মানুষের বাড়িতে বাসন মাজার কাজ করতেন। হাতের শিরাগুলো ফুলে উঠেছিল, কোমর সবসময় ব্যথায় ঝুঁকে থাকত, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল। তিনি প্রায়ই বলতেন, বাবা, আমরা গরিব ঠিকই, কিন্তু আমাদের লক্ষ্য যেন গরিব না হয়। বিকাশ কখনো টিউশন নেয়নি। পুরনো বই সস্তা বাজার থেকে কিনত, কিছু বই লাইব্রেরি থেকে আনত এবং রাত জেগে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করত, কারণ বাড়িতে বিদ্যুতের বিল মেটানোর টাকা অনেক সময় থাকত না। পাড়ার লোকেরা হাসাহাসি করত, আরে বিকাশ, ইউপিএসসি তোর কম্য নয়, এটা বড় লোকদের পরীক্ষা। কিন্তু বিকাশ শুধু হাসত। অবশেষে সেই দিনটি এলো যার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করেছিল। ইউপিএসসি মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড তার হাতে ছিল। পরীক্ষা ছিল দিল্লির এক বড় সেন্টারে। তার কাছে ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট ছিল, যা সে 2 মাস আগে থেকেই অনেক কষ্টে টাকা জমিয়ে বুক করেছিল। তার মা নিজের পুরনো রূপোর পায়েজোর বন্ধক রেখেছিলেন, যাতে ছেলের যাতায়াত ও থাকার খরচ চলে। সকাল 4টে বাজছিল, ঠান্ডা হাওয়া বইছিল। মা চুপচাপ উনুনে চা বানালেন আর দুটো শুকনো রুটি খবরের কাগজে মুড়িয়ে তার ব্যাগে রেখে দিলেন। যাওয়ার সময় ছেলের মাথায় হাত রেখে বললেন, পাশ করিস বা ফেল করিস বাবা, ভালো মানুষ হওয়া কখনো ছাড়িস না। বিকাশের চোখে ফেটে জল এলো। সে মায়ের পা ছুঁয়ে স্টেশনের দিকে রওনা হলো। পথে প্রতিটা পদক্ষেপের সাথে তার মনে ভয় আর আশা দুইই চলছিল। স্টেশনে পৌঁছে ভিড় দেখে সে একটু ঘাবড়ে গেল। হাতে ছোট ব্যাগ, যাতে কিছু জামাকাপড়, বই আর অ্যাডমিট কার্ড রাখা ছিল। সে প্ল্যাটফর্মের এক কোণে বসে নিজের নোটগুলো ঝালিয়ে নিতে লাগল। বারবার অ্যাডমিট কার্ড বের করে দেখছিল, যেন নিজেকে বিশ্বাস করাতে চাইছিল যে এটা স্বপ্ন নয়। ট্রেন আসতে তখনও আধ ঘন্টা বাকি। হঠাৎ পেছন থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে এলো, এই যে, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? এদিকে এসো তো। বিকাশ ঘুরে দেখল আরপিএফের এক মহিলা অফিসার সামনে দাঁড়িয়ে আছেন। লম্বা গড়ন, মুখে গাম্ভীর্য, উর্দিটা একদম পরিপাটি করে পড়া। তার চোখ সরাসরি বিকাশের দিকে নিবদ্ধ ছিল। বিকাশ তোতলাতে তোতলাতে বলল, জি, আমি ট্রেনের অপেক্ষা করছি। মহিলা অফিসার সময় নষ্ট না করে আদেশ দিলেন, ব্যাগ খোলো। পাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষও থমকে গেল। কেউ ফিসফিস করে বলল, মনে হয় কোনো গোলমাল আছে। বিকাশের হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে ব্যাগ খুলল। ভেতরে বই ছিল, একটা পুরনো ডায়েরি, 2 জোড়া জামাকাপড় আর প্লাস্টিকে মোড়ানো অ্যাডমিট কার্ড। মহিলা অফিসার কড়া সুরে জিজ্ঞেস করলেন, কি করো? বিকাশ মাথা নিচু করে জবাব দিল, ম্যাডাম, ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। ভিড়ের মধ্যে কিছু মানুষ হেসে ফেলল। কেউ টিপ্পনি কাটল, দেখো ভাই, এও নাকি কালেক্টর হবে। মহিলা অফিসার অ্যাডমিট কার্ডটি হাতে নিয়ে মন দিয়ে দেখতে লাগলেন। তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন, টিকিট দেখাও। বিকাশ তৎক্ষণাৎ নিজের শার্টের পকেট হাতড়াল, তারপর প্যান্টের পকেট, তারপর ব্যাগের ছোট পকেট। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। টিকিটটা গায়েব। তার বুক ধরফর করতে লাগল। সে ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, এই তো ছিল, আমি এখানেই রেখেছিলাম। মহিলা অফিসারের কণ্ঠস্বর আরও কঠিন হয়ে এলো, বিনা টিকিটে সফর করতে যাচ্ছিলে? ভিড় এখন পুরোপুরি জমে গিয়েছিল। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল। বিকাশের চোখে জল এসে গেল। না ম্যাডাম, আমি মিথ্যে বলছি না, আমার টিকিট ছিল, হয়তো পকেটমারি হয়েছে, আমি সত্যি বলছি। মহিলা অফিসার তির্যক নজরে তাকে দেখলেন। সবাই এটাই বলে, প্রথমে চুরি করে, তারপর মাসুম সেজে থাকে। এই শব্দগুলো তীরের মতো বিকাশের বুকে বিঁধিল। সে কাঁপতে কাঁপতে অ্যাডমিট কার্ডটা এগিয়ে দিল। ম্যাডাম, আমার আজ পরীক্ষা, আমি যদি না পৌঁছাই তবে আমার একটা বছর বরবাদ হয়ে যাবে। আমার মা অনেক পরিশ্রম করেছেন। তার গলা বুঝে এলো। প্ল্যাটফর্মে নিস্তব্ধতা নেমে এলো।
দূর থেকে ট্রেনের বাঁশির হালকা আওয়াজ শোনা গেল। মহিলা অফিসার কিছুক্ষণ তাকে দেখতে থাকলেন। ছেলের মুখে ভয় ছিল, কিন্তু চোখে কোনো মিথ্যে ছিল না। তবুও নিয়ম তো নিয়মই। তিনি বললেন, তোমাকে অফিসে চলতে হবে। বিকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢোকার মুখে। তার স্বপ্ন, তার মায়ের পরিশ্রম, বছরের পর বছর করা তপস্যা, সব তার চোখের সামনে ভেঙে যেতে দেখল। সে শেষবারের মতো ট্রেনের দিকে তাকাল, তারপর মহিলা অফিসারের দিকে। গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। সে শুধু এটুকুই বলতে পারল, ম্যাডাম, প্লিজ আমার স্বপ্নটা কেড়ে নেবেন না। ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল। মানুষজন নামা ওঠা করতে লাগল। শোরগোল বেড়ে গেল। কিন্তু সেই ভিড়ের মাঝে বিকাশের পৃথিবী যেন থমকে গিয়েছিল। মানুষ সিট ধরার জন্য দৌড়াচ্ছিল, জানলা দিয়ে ব্যাগ ছুড়ে দিচ্ছিল, কিন্তু বিকাশ ওখানেই দাঁড়িয়েছিল। সামনে আরপিএফ মহিলা অফিসার, হাতে তার অ্যাডমিট কার্ড। তিনি আবার বললেন, চলো, অফিসে চলো। বিকাশের পা যেন পাথর হয়ে গিয়েছিল। সে আরও একবার পকেট হাতড়াল, ব্যাগ ওলটপালট করল, কিন্তু টিকিট সত্যি নিখোঁজ ছিল। তার মনে পড়ল, স্টেশনে আসার সময় ভিড়ের মধ্যে কেউ তাকে হালকা ধাক্কা দিয়েছিল। হয়তো তখনই পকেটমারি হয়েছিল, কিন্তু এখন সে তা কিভাবে প্রমাণ করবে? বিকাশ কাঁপানো গলায় বলল, ম্যাডাম, আমার ট্রেন ছেড়ে দেবে। মহিলা অফিসার ঠান্ডা স্বরে জবাব দিলেন, নিয়ম সবার জন্য সমান। বিকাশের চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল। সকালের সেই দৃশ্য, যখন মা কাঁপানো হাতে তাকে রুটি দিয়েছিলেন। সে নিজেকে বলেছিল যে যাই হোক সে হার মানবে না, কিন্তু এখন পরিস্থিতি তার হাতে ছিল না। তাকে আরপিএফের ছোট অফিসে নিয়ে যাওয়া হলো। ঘরে একটি টেবিল, দুটো চেয়ার আর দেয়ালে টাঙানো ঘড়ি, যার টিকটিক শব্দ প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সময় পেরিয়ে যাচ্ছে। বাইরে থেকে ট্রেন ছাড়ার আওয়াজ এলো, চাকার খড়খড় শব্দ যেন তার বুকের ওপর দিয়ে বয়ে গেল। তার ট্রেন চলে গিয়েছিল। বিকাশের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। সে মাথা নিচু করে নিল। মহিলা অফিসার চেয়ারে বসে বললেন, এবার সত্যি করে বলো, টিকিট কেন নেই? বিকাশ কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমি 2 মাস আগে স্লিপার ক্লাসের টিকিট বুক করেছিলাম। আমার মা টাকা জমিয়ে টিকিটটা কিনে দিয়েছিলেন। আমি মিথ্যে বলছি না। মহিলা অফিসার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তোমার নাম বিকাশ? সে উত্তর দিল, জি ম্যাডাম। বাবার নাম রামকিশোর যাদব। তিনি মারা গেছেন। মহিলা অফিসারের আঙুলগুলো টেবিলের ওপর ধীরে ধীরে চলছিল। তিনি কিছু একটা ভাবছিলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো? বিকাশ নিচুস্বরে বলল, রেল লাইনের ধারের বস্তিতে, সংসদ ভবনের পেছনের এলাকায়। মহিলা অফিসারের মুখ এক মুহূর্তের জন্য বদলে গেল, যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ সামনে চলে এলো। তিনি আবার গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম? বিকাশ বলল, সুশীলা দেবী। এই নাম শুনতেই মহিলা অফিসার কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেলেন। তার চোখে হালকা এক পলক চমক দেখা দিল, কিন্তু পরক্ষণেই তিনি স্বাভাবিক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, তোমার মা কি করেন? বিকাশ জানালো, বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজেন, মানুষের জামাকাপড় কাছেন। ঘরে কিছুক্ষণ পিনপতন নীরবতা থাকল। বাইরের স্টেশনের কোলাহল এখন স্তিমিত হয়ে এসেছে। বিকাশের ট্রেন চলে গিয়েছিল। তার বছর আর স্বপ্ন সব শেষ হয়ে গেল বলে তার মনে হতে লাগল। মহিলা অফিসার জিজ্ঞেস করলেন, তোমার কাছে এখন কি আছে? বিকাশ কাঁপানো হাতে পকেট থেকে কিছু দুমড়ানো নোট বের করে বলল, শুধু এই অ্যাডমিট কার্ড আর অল্প কিছু টাকা। সব মিলিয়ে মাত্র 180 টাকা ছিল। মহিলা অফিসার গভীর দীর্ঘশ্বাস নিলেন। বললেন, ইউপিএসসি পরীক্ষা অত সহজ নয় বিকাশ। সেখানে শুধু পড়াশোনা নয়, সততা আর সাহসও লাগে। বিকাশ প্রথমবার মাথা তুলে তার দিকে তাকাল। ম্যাডাম, আমি কখনো চুরি করিনি, আমি কখনো মিথ্যে বলিনি। যদি আজ পরীক্ষা না দিতে পারি, তবে আমার মা ভেঙে পড়বেন। তিনি তার পায়জোর বন্ধক রেখেছেন। তার গলায় এতটাই যন্ত্রণা ছিল যে বাইরে দাঁড়িয়ে থাকা 2 সিপাহীও চুপ হয়ে গেল। মহিলা অফিসার আবার অ্যাডমিট কার্ডটা দেখলেন, সেন্টারের ঠিকানা পড়লেন। তারিখ আজকেরই ছিল, সময় সকাল 9টা। তিনি দেওয়ালের ঘড়ি দেখলেন, 6:30 বাজছে। হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন, যদি তোমাকে একটা সুযোগ দেওয়া হয়, তবে তুমি কি সত্যিই কিছু পাল্টাতে পারবে? বিকাশ কোনো চিন্তা না করেই উত্তর দিল, ম্যাডাম, আমি কথা দিচ্ছি, যদি আমি অফিসার হই, তবে সবার আগে সেই বাচ্চাদের জন্য কাজ করব যাদের পড়াশোনার টাকা নেই। আমি চাই না কোনো মাকে যেন তার গয়না বন্ধক রাখতে হয়। তার চোখে এখন ভয়ের বদলে দৃঢ়তা ছিল। মহিলা অফিসার চেয়ার থেকে উঠলেন,
জানলা দিয়ে বাইরে দেখলেন প্ল্যাটফর্ম এখন প্রায় ফাঁকা। তিনি ধীরে ধীরে বললেন, তোমার মা সুশীলা দেবী কি আগে সংসদ ভবনের কাছে এক সরকারি কোয়ার্টারে কাজ করতেন? বিকাশ চমকে উঠে বলল, জি ম্যাডাম, অনেক বছর আগে, যখন বাবা বেঁচে ছিলেন। মহিলা অফিসারের চোখ ভিজে এলো। তিনি নিজের দৃষ্টি লুকানোর চেষ্টা করলেন। বিকাশ কিছু বুঝতে পারছিল না। তিনি নিচু গলায় বললেন, তুমি কি জানো, আজ থেকে প্রায় 15 বছর আগে এক ছোট মেয়ে ছিল যার বাবার ওপর মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল। সবাই তাদের সঙ্গ ছেড়ে দিয়েছিল। বাড়িতে খাওয়ার কিছু ছিল না। সেই সময় তোমার মা কোনো স্বার্থ ছাড়াই সেই পরিবারকে সাহায্য করেছিলেন। বিকাশ মন দিয়ে শুনছিল। তখন সে খুব ছোট ছিল বলে তার কিছু মনে ছিল না। মহিলা অফিসার তার দিকে তাকিয়ে বললেন, সেই ছোট মেয়েটি আমি ছিলাম। ঘরে স্তব্ধতা নেমে এলো। বিকাশ যেন কথা খুঁজে পাচ্ছিল না। মহিলা অফিসার মৃদু হেসে বললেন, যদি সেই সময় তোমার মা আমাকে আর আমার মাকে সাহায্য না করতেন, তবে হয়তো আজ আমি এখানে উর্দি পড়ে দাঁড়িয়ে থাকতাম না। বিকাশের চোখ বড় বড় হয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল। সে বলল, ম্যাডাম, আমি জানতাম না। মহিলা অফিসার নিজের চোখের জল মুছে আবার কড়া ভাব ধরলেন। বললেন, কিন্তু আইন তো আইনই। বিনা টিকেটে যাত্রা করা অপরাধ। বিকাশের বুক আবার ধরফর করতে লাগল। মনে হলো সব বুঝি শেষ। কয়েক সেকেন্ড নিস্তব্ধতার পর মহিলা অফিসার ধীরে ধীরে বললেন, কিন্তু মনুষ্যত্ব আইনের চেয়ে বড় হয়। বিকাশ অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকাল। তিনি বললেন, তোমার ট্রেন তো চলে গিয়েছে, কিন্তু পরের ট্রেন 1 ঘন্টা পর আছে। বিকাশ কিছুই বুঝতে পারছিল না। তার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল। মহিলা অফিসার নিজের পকেট থেকে পার্স বের করলেন আর কাউন্টারে ফোন করে বললেন, এক্ষুনি একটা স্লিপার টিকিট বুক করুন। নাম বিকাশ যাদব। হ্যাঁ, এই মুহূর্তে ট্রেনেই। ফোন রেখে তিনি বিকাশের দিকে তাকালেন। এটা তোমার মায়ের সেই ঋণ যা আজ আমি শোধ করছি। বিকাশ হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়ল। ম্যাডাম, আপনি ভগবান। না, তাকে টেনে তুলে তিনি বললেন, ভগবান নই, একজন মানুষ। আর মনে রেখো, যখন তুমি অফিসার হবে তখন কোনো গরিবকে শুধু সন্দেহের চোখে দেখো না। বাইরে থেকে নতুন ট্রেন আসার ঘোষণা শোনা গেল। বিকাশের মনে আবার আশার আলো জ্বলে উঠল। সে জানত না সামনে কি হবে, কিন্তু এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে পৃথিবীতে এখনও মনুষ্যত্ব বেঁচে আছে। স্টেশনে নতুন ট্রেন আসার ঘোষণা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। বিকাশ এখনও সেই ছোট আরপিএফ অফিসের চেয়ারে বসেছিল, কিন্তু এখন তার মুখ আগের মতো ভেঙে পড়া ছিল না। তার চোখে ছিল আশা, আর সেই সঙ্গে এক গভীর কৃতজ্ঞতার ভাব। মহিলা অফিসার জানলার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিলেন। প্ল্যাটফর্মে ভিড় আবার বাড়তে শুরু করেছিল। তিনি নিচু স্বরে বললেন, বিকাশ, তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। বিকাশ চুপচাপ শুনছিল। আমার বাবা রেলে ক্লার্ক ছিলেন। একবার ক্যাশ গোনার সময় গড়বড় হয়েছিল। ওনার উপর মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল যে তিনি টাকা চুরি করেছেন। বিভাগীয় তদন্ত শুরু হলো। লোকজন বাড়িতে এসে টিপ্পনি কাটত। আত্মীয়রা ফোন ধরা বন্ধ করে দিল। বাবা ভেতরে ভেতরে ভেঙে পড়লেন, আর একদিন হার্ট অ্যাটাকে মারা গেলেন। মহিলা অফিসারের গলা বুঝে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। ওনার চলে যাওয়ার পর আমরা একদম একা হয়ে গিয়েছিলাম। মাকে কেউ কাজ দিত না, লোকে বলতো চোরের বউ। আমাদের বাড়িতে দিনের পর দিন উনুন জ্বলত না। আমি তখন মাত্র 10 বছরের ছিলাম। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বিকাশের চোখে কষ্ট ফুটে উঠল। তার নিজের মায়ের কষ্টের কথা মনে পড়ে গেল। মহিলা অফিসার বলে চললেন, সেই সময় তোমার মা আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি সংসদ ভবনের কাছের কোয়ার্টারে কাজ করতেন। তিনি সব জানতেন যে লোকে কি বলছে। তবুও তিনি একদিন আমার মাকে বলেছিলেন, দিদি, লোকে যাই বলুক, খিদেটা তো সত্যি। আর তিনি প্রতি 2 দিন অন্তর আমাদের জন্য খাবার নিয়ে আসতেন। বিকাশের গলা বুঝে এলো। তার গল্প আর বিস্ময় দুই হচ্ছিল। তিনি আমাকে বলেছিলেন, বেটি, পড়াশোনা ছাড়িস না। লোকে অপবাদ দেয়, কিন্তু পরিশ্রম কখনো ধোকা দেয় না। তিনি আমার স্কুলের মাইনে দিয়েছিলেন, বই কিনে দিয়েছিলেন। অনেক সময় নিজের বাড়ির রেশন কমিয়ে আমাদের অভুক্ত থাকতে দেননি। ঘরের নীরবতা আরও গভীর হচ্ছিল। বাইরে ট্রেনের বাঁশি শোনা যাচ্ছিল, কিন্তু ঘরের ভেতরে সময় যেন থমকে গিয়েছিল। কিছু বছর পর তদন্তে প্রমাণিত হল যে বাবা নির্দোষ ছিলেন, মহিলা অফিসার বললেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তিনি আর ফিরে এলেন না। মা সেলাইয়ের কাজ শুরু করলেন, আর আমি মনে মনে জেদ ধরলাম যে একদিন উর্দি পরব, লোকজনকে দেখাবো যে সততা কখনো হারে না। বিকাশ ধীরে ধীরে বলল, ম্যাডাম, মা তো কখনো এসব কথা বলেননি। মহিলা অফিসার হালকা হেসে বললেন, কিছু মানুষ সাহায্য করে ভুলে যায়, তারা এহসান জাহির করতে জানে না। বিকাশের চোখ দিয়ে জল পড়তে লাগল। তার মনে পড়ল কতবার সে মাকে নিজে অভুক্ত অবস্থায় ঘুমোতে দেখেছিল, আর ভেবেছিল এটা বোধহয় ওনার বাধ্যবাধকতা।
আজ সে বুঝতে পারল যে মা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও বাঁচতেন। মহিলা অফিসার নিজের টেবিলের ড্রয়ার খুলে একটা পুরনো ছবি বের করলেন। সেখানে স্কুল ড্রেস পরা এক ছোট মেয়ে ছিল, আর তার পাশে দাঁড়িয়েছিলেন সুশীলা দেবী। ছবির কোণগুলো দুমড়ে গিয়েছিল, কিন্তু স্মৃতিগুলো একদম পরিষ্কার ছিল। এই দেখো, তিনি ছবিটা বিকাশের হাতে দিলেন। বিকাশের হাত কেঁপে উঠল। এটা তো আমার মা। হ্যাঁ, মহিলা অফিসার বললেন, যখন আমি আরপিএফে সিলেক্ট হয়েছিলাম তখন সবার আগে তোমার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে তিনি সেই কোয়ার্টার ছেড়ে চলে গিয়েছিলেন। অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আজ তোমাকে দেখে মনে হলো ভগবান নিজেই আমাকে সুযোগ দিয়েছেন। বিকাশ এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, সে কেঁদে ফেলল। ম্যাডাম, আমি জানতাম না আমার মা এত মহৎ। সব মাই মহৎ হন বিকাশ, শুধু পৃথিবী সেটা বুঝতে দেরি করে। বাইরে থেকে সিপাই এসে বলল, ম্যাডাম, ট্রেন প্ল্যাটফর্মে এসে গিয়েছে। মহিলা অফিসার মাথা নাড়লেন, তারপর বিকাশের দিকে ফিরে বললেন, শোনো, এটা শুধু টিকিটের বিষয় নয়, এটা তোমার দায়িত্ব। আজ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু মনে রেখো, যদি কখনো উর্দি বা ক্ষমতা পাও তবে সেটাকে অহংকার হতে দিও না। বিকাশ দৃঢ়ভাবে বলল, ম্যাডাম, আমি কথা দিচ্ছি, আমি কখনো কোনো গরিবকে সন্দেহের চোখে দেখব না। আর একটা কথা, তিনি হেসে বললেন, আজ তুমি এসি কোচে যাবে। বিকাশ চমকে গেল। ম্যাডাম, ওটার দরকার নেই। চুপ, তিনি হালকা ধমক দিয়ে বললেন, আজ আমি পাঠাচ্ছি না, তোমার মা তোমাকে পাঠাচ্ছেন, এটা ওনার আশীর্বাদ। দুজন অফিস থেকে বেরোলেন। প্ল্যাটফর্মে সেই লোকগুলো তখনও দাঁড়িয়েছিল যারা আগে ভিডিও বানিয়েছিল। তারাই এখন চুপ। কেউ নিচু স্বরে বলল, দেখো, ম্যাডাম নিজে ছাড়তে আসছেন। মহিলা অফিসার টিকিটটা বিকাশের হাতে দিলেন। যাও, আর পুরো শক্তি দিয়ে পরীক্ষা দাও। বিকাশ ঝুঁকে ওনার পা ছুঁয়ে প্রণাম করল। ম্যাডাম, আমি ফিরে আসব, একদিন উর্দি পরে। তার গলায় এখন আর ভয় ছিল না, ছিল আত্মবিশ্বাস। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে বিকাশ দেখল মহিলা অফিসার স্যালুট করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। ওনার চোখে জল ছিল, কিন্তু মুখে গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। ট্রেন এগিয়ে চলল। বিকাশ পকেট থেকে সেই পুরনো ছবিটা বের করল যা ম্যাডাম তাকে দিয়েছিলেন। সে ছবিটা বুকের কাছে চেপে ধরল আর মনে মনে বলল, মা, আজ আমি বুঝতে পারলাম আসল ধন কি। সে জানত না সামনে পরীক্ষা কেমন হবে, প্রশ্ন কতটা কঠিন হবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত ছিল, এখন সে শুধু নিজের জন্য নয়, সেই সবার জন্য লড়াই করতে যাচ্ছে যাদের কখনো সন্দেহের চোখে দেখা হয়েছিল। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই মহিলা অফিসার আকাশের দিকে তাকিয়েছিলেন, যেন নিজের বাবাকে বলছেন, বাবা, আপনার সততা আজও বেঁচে আছে, আর মনুষ্যত্বও। ট্রেনের সেই যাত্রার পর বিকাশের জীবন যেন নতুন দিশা খুঁজে পেল। পরীক্ষা কেন্দ্রে যখন সে পৌঁছল, তখন তার মনে আর ভয় ছিল না। প্রতিটি প্রশ্নের পেছনে সে তার মায়ের পরিশ্রম দেখতে পাচ্ছিল, প্রতিটি উত্তরের পেছনে সেই আরপিএফ অফিসারের আশা। সে 3টে পেপারই পুরোপুরি সততা আর আত্মবিশ্বাসের সঙ্গে দিল। বাইরে বেরিয়ে সে আকাশের দিকে তাকিয়ে শুধু এটুকুই বলল, এখন যা হবে পরিশ্রমের ফল হিসেবেই হবে। দিন কাটতে লাগল। শুরু হলো মাসের পর মাস প্রতীক্ষা। সে আবার সেই বস্তিতে ফিরে এলো, যেখানে টিনের চাল গরমে আগুনের মতো তপ্ত হয়ে যেত, আর শীতে বরফের মতো ঠান্ডা। মা এখনও ভোরবেলা উঠে কাজে যেতেন, কিন্তু এবার বিকাশের ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। রেজাল্ট আসার আগে পর্যন্ত সে বাচ্চাদের বিনামূল্যে পড়ানো শুরু করল। বস্তির 10-12টা বাচ্চা রোজ বিকেলে তার চারপাশে বসে যেত, আর সে তাদের বড় স্বপ্ন দেখার সাহস শেখাত। রেজাল্টের দিন পুরো বস্তিতে হইচই পড়ে গেল। কারো কাছে স্মার্টফোন ছিল, কারো কাছে ইন্টারনেট। বিকাশের বুক এতটাই জোরে ধরফর করছিল যে সে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। মা তার মাথায় হাত রাখলেন, ভয় পাস না, যা হবে ভালোই হবে। রোল নম্বর দিতেই স্ক্রিন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। তারপর যে নামটা সামনে এলো তা দেখে বিকাশের চোখ ছানা বড়া হয়ে গেল। বিকাশ যাদব, নির্বাচিত। সে কোনো কথা বলতে পারল না। মা স্ক্রিন দেখলেন, তারপর পরের মুহূর্তেই ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। পুরো বস্তি হাততালি আর খুশিতে ফেটে পড়ল। যে বস্তিতে একসময় লোকে বলতো এটা বড়লোকদের পরীক্ষা, আজ সেই লোকগুলোই বলছিল আমাদের এলাকার ছেলে অফিসার হয়েছে। কিন্তু বিকাশের মনে সবার আগে কার কথা এলো? স্টেশনের সেই সকাল আর সেই আরপিএফ অফিসার। ট্রেনিং শুরু হল। কঠোর রুটিন, কঠিন অভ্যাস, নতুন নতুন দায়িত্ব। কিন্তু বিকাশ প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিত, আমি এখানে আমার মা আর সেই মনুষ্যত্বের কারণে এসেছি।
সে কখনো নিজের অতীত লুকাত না। যখন সহকর্মীরা জিজ্ঞেস করত তুমি কোথায় থাকো, সে গর্ব করে বলত রেল লাইনের ধারের বস্তিতে। কিছু মাস পর যখন সে প্রথমবার সরকারি উর্দি পরে ছুটিতে বাড়ি ফিরল, তখন সবার আগে সে সেই রেল স্টেশনে গেল। প্ল্যাটফর্ম সেই একই ছিল, ভিড় একই, গোলমাল একই। তফাৎ শুধু এটাই যে আজ তার হাঁটার ধরনে আত্মবিশ্বাস ছিল। সে আরপিএফ অফিসের বাইরে থামল। ভেতরে সেই একই মহিলা অফিসার ডিউটিতে ছিলেন। সময়ে ওনার মুখে আরও কিছু রেখা যোগ করে দিয়েছিল, কিন্তু চোখের গাম্ভীর্যের পেছনে সেই একই সংবেদনশীলতা ছিল। ম্যাডাম, বিকাশ ভেতরে গিয়ে স্যালুট করল। তিনি মাথা তুলে তাকালেন। কয়েক মুহূর্তের জন্য চিনতে পারেননি। তারপর যখন চিনতে পারলেন, ওনার চোখ ভিজে এলো। বিকাশ? সে হাসল। জি ম্যাডাম, সেদিন আপনি বলেছিলেন উর্দি পেলে সেটাকে অহংকার হতে দিও না। আজ সেই উর্দি পরেই আপনার সামনে দাঁড়িয়ে আছি। মহিলা অফিসারের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমি জানতাম তুমি নিশ্চয়ই পারবে। বিকাশ ঝুঁকে ওনার পা ছুঁয়ে প্রণাম করল। সেদিন যদি আপনি নিয়মের নামে আমাকে আটকে দিতেন, তবে হয়তো আজ আমি এখানে থাকতাম না। আপনি আইনের সাথে সাথে মনুষ্যত্বও পালন করেছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা সিপাহী আর কিছু যাত্রী এই দৃশ্য দেখে ভাবুক হয়ে পড়লেন। সেই একই প্ল্যাটফর্ম যেখানে একসময় তাকে সন্দেহ করা হয়েছিল, আজ গর্বের সাথে তাকে দেখছিল। বিকাশ ওখানেই আরও একটি সিদ্ধান্ত নিল। সে বলল, ম্যাডাম, আমি প্রতি বছর আমার বেতনের একটা অংশ সেই বাচ্চাদের পড়াশোনায় লাগাবো যারা টাকার অভাবে স্বপ্ন ছেড়ে দেয়। আমি চাই না কোনো বাচ্চাকে শুধু গরিব হওয়ার জন্য আটকে দেওয়া হোক। মহিলা অফিসার গর্বের সাথে বললেন, এটাই হলো আসল অফিসারই। সেদিন সন্ধ্যায় বিকাশ তার মাকেও স্টেশনে নিয়ে এলো। মা মহিলা অফিসারকে দেখা মাত্রই চিনতে পারলেন। দুজনের চোখাচোখি হতেই বহু পুরনো স্মৃতি ফিরে এলো। মা বললেন, বেটি, তুমি সেদিন আমার ঋণ শোধ করেছ। মহিলা অফিসার মাথা নাড়লেন। না আম্মা, আপনি যা বুনেছিলেন আজ তারই ফল এটা। তিনজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। প্ল্যাটফর্মে ট্রেন এলো, বাঁশি বাজল, মানুষ দৌড়াদৌড়ি শুরু করল। কিন্তু সেই মুহূর্তে সময় যেন থমকে গিয়েছিল। বন্ধুরা, এই কাহিনী আমাদের কি শেখায়? এটা শেখায় যে মনুষ্যত্ব কখনো বৃথা যায় না। আজ আপনি কারো সাহায্য করলে হয়তো কয়েক বছর পর সেই সাহায্য অন্য কোনো রূপে ফিরে আসবে। এটা শেখায় যে দারিদ্র্য কোনো দুর্বলতা নয়, হার মেনে নেওয়াটাই বড় দুর্বলতা। আর এটাও শেখায় যে আইন প্রয়োজনীয়, কিন্তু হৃদয়ে তার চেয়েও বড়। ভাবুন তো, যদি সেদিন আরপিএফ অফিসার শুধু সন্দেহের চোখে দেখতেন আর মনুষ্যত্বকে জায়গা না দিতেন, তবে কি দেশ একজন দক্ষ অফিসার পেত? যদি সুশীলা দেবী বহু বছর আগে এক অপরিচিত পরিবারকে সাহায্য না করতেন, তবে কি আজ এই কাহিনী তৈরি হতো? আপনাদের কাছে একটি প্রশ্ন, আমরা কি আমাদের চারপাশে কোনো বিকাশকে চিনতে পারি? আমরা কি শুধু পোশাক আর অবস্থা দেখে বিচার করি, নাকি তার স্বপ্নগুলোকেও দেখি? পরের বার যখন আপনার সামনে কোনো লড়াই করা মানুষ দেখবেন, তখন কি তাকে সন্দেহের চোখে দেখবেন, নাকি সাহায্য করার চেষ্টা করবেন? বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের কাহিনী। আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। সাথে আমাদের চ্যানেল এনসিআরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এরকমই হৃদয়স্পর্শী কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।